হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিক প্যাক। আমাদের বস নিশো একের পর এক যে মুভি নিয়ে আসতেছে পুরো মাথাই নষ্ট। সেই ধারাবাহিকতায় আজ আপনাদের বলবো AKA বা আকা ওয়েব সিরিজের গল্প। হিংস্রতাও যে কত সুন্দর হয়ে উঠতে পারে তা আপনি বুঝতে পারবেন আজকের এই গল্প শোনার পর। তো লেটস স্টার্ট। গল্পের শুরু 1999 সালে। দেখা যায় একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর বাবা, তার জন্মদিন ছিল, বাসায় আসাতে তার ছেলে মেয়ে স্ত্রী সবাই তার জন্য অপেক্ষা করছিল, তার জন্য কেক আনা হয়েছে, সবাই মিলে জন্মদিন উদযাপন করে। উস্কো খুস্কো চুলের রুক্ষ এই চেহারার মানুষটির 3টা সন্তান। দেখে বোঝা যায় তিনি আসলে সমস্যার মধ্যে আছেন, দেনায় জর্জরিত। তার মধ্যে আবার বাচ্চারা এই দিন খেতে চেয়েছিল বিরিয়ানি। স্ত্রী বলে এর মধ্যেও বিরিয়ানি? যাই হোক, সবাইকে সেই বিরিয়ানি দেওয়া হয়, কিন্তু সে নিজে খায় না, বলে আমি একটু বাইরে যাচ্ছি, এসে খাবো। আর বাসায় ফিরতেই দেখে শুধুমাত্র তার ছেলে খায়নি, তার স্ত্রী এবং বাকি 2 সন্তান ওই বিরিয়ানি খেয়ে ইতিমধ্যে মারা গিয়েছে। সবার গাল দিয়ে মুখ দিয়ে রক্ত। বড় ছেলেটা তার পাশে বসে কান্নাকাটি করছে। এই ছেলেটার নাম আবুল কালাম আজাদ, ডাকনাম আজাদ। এই দৃশ্য দেখার পর তার মধ্যে কোনো রিয়াকশন হয় না। সে আজাদকে টেবিলে বসায়। আজাদ বারবার বলতে থাকে বিরিয়ানিতে বিষ বাবা, বাবা প্লিজ আমাকে খাইয়ে দিও না, তুমিও খেও না বাবা, বিরিয়ানিতে বিষ। কিন্তু আজাদের বাবা সেদিকে ভ্রুক্ষেপই করে না। তারপর জোর করে আজাদের গালে থাপ্পড় মেরে সেই বিরিয়ানি আজাদকেও খাওয়ায়। তারপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর দেখা যায় আজাদ আসলে মরেনি। সে উঠে তার মা বাবা পরিবারের সবাইকে মৃত দেখে। এরপর ঘটনা চলে আসে 2025 সালে। আজাদ এখন অনেক বড় হয়েছে। মাঝে মাঝে তার দুঃখ নিয়ে কবিতা লেখে। প্রচন্ড রকম এলোমেলো জীবন। তার আশ্রয় হয়েছে তার এক দূর সম্পর্কের চাচার কাছে, কাউসার নাম। আজাদের ধারণা এই চাচা তার মাকে পছন্দ করত, তাই আজাদের মা বাবা সবাই মারা যাওয়ার পর তার মায়ের শেষ স্মৃতিটুকু হিসেবে আজাদকে সে অ্যাডাপ্ট করে। তারপর আর সে বিয়ে শাদী করে নাই, তবে আজাদের সাথে গালাগাল দিয়ে ছাড়া কখনো কথা বলে না। আজাদের স্বপ্ন ছিল রকস্টার হওয়া। হুসাইন নামে একজন রকস্টার ছিল তার আইডল। সে মোবাইলে নিজে গান করতো লাইভে এসে, কিন্তু কোনো দর্শকই আসতো না, কেউই তার গান শুনতো না। এর পাশাপাশি জেডে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত। সারাদিন অফিসে কাজ করে তারপর বিকাল থেকে অনেক রাত পর্যন্ত ওই ডেলিভারি করে সে। সোশ্যাল মিডিয়াতে তার কোনো ফলোয়ার নেই। মানুষের উল্টাপাল্টা ভিডিও, কুকুর বিড়ালের ভিডিও, সেগুলোতে লাখ লাখ ভিউ। কিন্তু সে যত কষ্ট করে গান গায় সেখানে কোনো লাইকস নাই, কোনো ভিউজ নাই। সারা রাত জেগে সে রিলস দেখে, তারপরও তার ঘুম আসে না। মাঝে মাঝে তার নিজেকে সন্দেহ হয় যে আমি কি ভ্যাম্পায়ারের রূপ নিলাম নাকি? একটা মানুষ এত কম ঘুমিয়ে কিভাবে থাকতে পারে? গান গাওয়ার তেমন কোনো সুযোগ পেত না, তাই সে মাঝে মাঝে বিভিন্ন লাইভ কনসার্ট হওয়ার যেসব রেস্টুরেন্ট, সেখানে গিয়ে বিনামূল্যে গান শোনানোর চেষ্টা করত। কিন্তু সেখান থেকেও ভৎসনা মিলত। দেখা যায় সে একদিকে গান করছে, অন্যদিকে কাস্টমাররা তাদের মতো করে কথা বলছে, কেউ তার গান শোনে না। একবার সে রেস্টুরেন্টের কাস্টমারদেরকে বলে যে ভাই আপনারা একটু চুপ করেন না, আপনাদের জন্য আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, আমি গান গাইতে পারছি না। এতে তো কাস্টমার খেপে যায়, ম্যানেজারকে ডেকে উল্টাপাল্টা বলে যে কি এসব উল্টাপাল্টা লোক রাখছেন, গান গাওয়া দূরে থাক, ম্যানেজার ভাবে ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও। সে তখন আজাদকে ওখান থেকে চলে যেতে বলে এবং খুব মিসবিহেভ করে ওখান থেকে বের করে দেয়, কারণ তার কাস্টমার ফার্স্ট। হতাশ হয়ে দুষ্টু পানি খেতে গিয়ে সেইখানে বারে একজন বাজে লোকের সাথে তার দেখা হয়। সবার সাথে খুব গালাগাল দিয়ে উচ্চবাচ্য করে, মিসবিহেভ করে। লোকটা ছিল খুবই খারাপ। ছোট বাচ্চাদেরকে খাবারের লোভ দেখিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করত। শব্দটা আমি ব্যবহার করছি না, তাহলে আবার ইউটিউবে সমস্যা হবে আর কি, বুঝতে পারছেন আশা করি। একবার সে এরকম একটা ছোট বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে মেরে ফেলে রেখে চলে আসে। আজাদ শুধু দেখে, কিছু বলে না। সেদিন রাতে যখন বাসায় ফিরছিল, হয়তো মোহাম্মদপুরের এলাকাতেই ছিল, হুট করে একজন লোক এসে তাকে ছিনতাই করে। তার মোবাইল, কুরিয়ারের ব্যাগ, মোটরসাইকেল সবকিছু নিয়ে যেতে চায়। আজাদ অনেক অনুরোধ করার পরেও লোকটা শোনে না। তারপর এক পর্যায়ে হঠাৎ আজাদ দেখা যায় মৃগী রোগী ছিল, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিজ্ঞানের ভাষায় এই রোগটার নাম অ্যাবসেন্সেসর, মানে উত্তেজনার মুহূর্তে সে জ্ঞান হারাতো। তো তার এই জ্ঞান হারানো অবস্থা দেখে ছিনতাইকারী কোনো রকমের ব্যাগটা নিয়ে পালিয়ে চলে যায়। আর সে তো আসলে কুরিয়ার ডেলিভারি ম্যান ছিল। এই ব্যাগের মধ্যে ছিল অনেক অনেক মূল্যবান কিছু পার্সেল। হারানোর পর কুরিয়ারের মালিক তো তাকে ভীষণ গালাগাল করতে থাকে, তাকে আবুল বলতে থাকে বারবার। বলে তোমার 1 মাসের কেন, সারা বছরের স্যালারি কাটলেও ওই পার্সেলের সমমূল্য হবে না। বয়সও তুমি এখানে সবার থেকে সিনিয়র, আর এফিসিয়েন্সির দিক থেকে তুমি সব থেকে নিম্নমানের। আবুল কোথাকার, বাপ মায় যে নাম রাখছে বুঝে শুনেই নাম রাখছে। আজাদ বলে স্যার আমার নাম আবুল কালাম আজাদ, আমাকে আজাদ বলেন। এটা নিয়েও তাকে উল্টাপাল্টা কথা শোনায়। আজাদ ছিল চরম ইন্ট্রোভার্ট একজন মানুষ। সেদিন তার জন্মদিন ছিল। তার জন্য কেউ কেক না আনলেও তার আরেকজন সহকর্মীর জন্মদিন সবাই খুব ভালো মতো পালন করছিল। আজাদ নিজে এগুলো বলতে থাকে যে সে খুবই একা প্রকৃতির একজন মানুষ, সামাজিকতা বোঝে না, মানুষের সাথে মিশতে পারে না। অন্যের সেলিব্রেশন দেখে তার মাথায় একটা কবিতা আসে, সে লিখছিল। ওই মুহূর্তে একজন কুরিয়ার সার্ভিসের মেয়ে কাস্টমার তার ওইখানে আসে, বলে বাহ আপনি তো খুব সুন্দর কবিতা লেখেন। আজাদের দিকে তাকিয়ে মেয়েটার খুব মায়া হয়, বলে তো ভালোই ব্যথা পেয়েছেন, টিটেনাস ইনজেকশন নিয়েন। কিন্তু সে তার ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে আজাদকে দেয়। আজাদ জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই প্রথম কোনো একটা মেয়ে বা কোনো কেউ একজন তার প্রতি এতটা আন্তরিক হলো। ইনি মেঘা।
অনলাইনে কাপড়ের বিজনেস করে, তাই এই কুরিয়ারে প্রায় যাতায়াত হয়। তারপর সে মালিকের সাথে কথা বলতে চলে যায়। আজাদ একা বসে থাকে আর তার কথা ভাবতে থাকে। পেপারে একটা রেডিও সেন্টারের চাকরির বিজ্ঞাপন দেখে সে রেডিওতে চাকরি করতে চায়। এই কথা তার চাচাকে বললে ভীষণ গালাগাল করে আর বলে, আমার রেফারেন্সে তুই এই চাকরি পাইছোস, তোর কোনো যোগ্যতা আছে রেডিও চাকরি করার? এখন টাকা ইনকাম করার ধান্দা করে, সব রেডিও ভিডিও বাদ দে। তারপরেও আজাদ সেখানে যায় ভাইবা দিতে। ভাইবার ওখানে একজন হঠাৎ আজাদকে বলে, ভাই আপনার প্যান্ট তো পেছন দিক থেকে ছেঁড়া। আজাদ তো ভীষণ লজ্জা পেয়ে যায়, দুশ্চিন্তায়ও পড়ে যায়। সে ওইখান থেকে সরাসরি বাইরে চলে আসে একটা দোকানে। সেখানে লুঙ্গি পরে তার প্যান্টটাকে সেলাই করে তারপর আবার যখন আসছিল ভাইবা দিতে, সিঁড়িতে ওঠার সময় দেখে ভাইবা বোর্ডের দুজন বুদ্ধির গোড়ায় ধোয়া দিচ্ছে আর বলতেছে, আরে এত নাটক করার কি আছে, নেবে আমাদের এমডি সাহেবের ভাতিজারে, শুধু শুধু এত ভাইবার নাটক, এই ঝামেলা। এইটা আজাদ শুনে ফেলে। তারপরেও সে আশা ছাড়ে না, সে ভাইবাটা দিতে যায়। ভাইবা দিয়ে কোনো লাভ হয় না। সেদিন রাতের বেলায় হতাশায় আবার যখন দুষ্ট পানি গিলতেছিল, ওই বাজে লোকটা অত্যন্ত চিৎকার চেঁচামেচি করছিল আর গালাগাল করছিল। এমনিতেই তো মুড খারাপ ছিল। আজাদ ওই লোকটাকে একটা ধামকি দেয়, আর ওই লোক তো খুব ডেয়ারিং ছিল, সে আজাদকে মারতে আসবে, গালাগাল করতেছিল। তখন ওয়েটাররা কোনো রকম তাকে সামলে নেয়। তারপর আজাদ যখন বের হয়, হঠাৎ অন্ধকার থেকে ওই লোকটা বের হয়ে বলে, এই তুই বারের মধ্যে পাট নিলি কেন, আমারে ধমকাইলি কেন? আজাদ তাকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে তো উল্টাপাল্টা গালাগাল, তার মা বাবাকে তুলে গালাগাল করছিল। এক পর্যায়ে আজাদ প্রথম একটা তাকে ঘুষি মেরে দেয়, নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়েও সে গালাগাল করে। তার শুধু বারবার তার বাবার হিংস্রতার কথা মনে পড়ে যাচ্ছিল। সে তখন নেশার ঘরে হাতের কাছে থাকা একটা ইট দিয়ে ওকে মেরে থেতলে ওইখানে একেবারে জায়গায় মেরে ফেলে। মরে যাওয়ার পর তার হুঁশ হয় যে হায় হায় আমি করলাম কি। তখন তাকে বারবার ডাকতে থাকে যে ভাই 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 ওঠেন ভাই, কি হলো? যখন বুঝতে পারে মারা গিয়েছে, সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সেই রাতে পরদিন সারাদিন সে ঘুমাইতে পারে না। এই প্রথম মানুষ হত্যা করছে তো, এই যে অপরাধবোধ তার মধ্যে কাজ করতে থাকে, সে এটাকে হজম করতে পারছিল না, কোনোভাবে সহ্য করতে পারছিল না। অবশেষে যখন দরজা খুলে ভাবে তার চাচার সাথে শেয়ার করবে, দেখে চাচা সংবাদ দেখছে, আর সেখানে ওই যে লোকটাকে সে মেরে ফেলছে, ওই লোকটাকে নিয়ে প্রতিবেদন হচ্ছে। সাংবাদিক দেখায় যে এই লোকটা মারা যাওয়াতে সবাই খুব খুশি, এবং এই লোকটাকে যে মেরে ফেলেছে তাকে সবাই ধন্যবাদ দিচ্ছে। সে মূলত ওই যে বললাম, একজন ধর্ষণকারী, বাজে লোক, নেশাখোর। অনেক মানুষই এর উপরে বিরক্ত, এর নাম অনেক কেস ছিল, কোনো সমাধান হয়নি। হাওয়ার এইসব দেখে আজাদের মধ্যে চাপটা একটু কমতে থাকে, যে আচ্ছা ও যা করছে মনে হয় খুব একটা খারাপ কিছু হয় নাই। সংবাদে আরো বলা হয়, এই লোকটাকে মারার যে স্টাইল, এইটা মিলে যায় আকার সাথে। সেই 1998-99 সালের আকা, যে কিনা অপরাধীদের রাতের অন্ধকারে ধরে ধরে মেরে মুখ থেতলে রেখে যেত। অনলাইনে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় আজাদ দেখতে পায় যে আকাকে সবাই খুব পছন্দ করত। সেই যে অপরাধ দমন করার অভিনব টেকনিক অবলম্বন করেছিল, মানুষ খুন করা, এটাকে দেখে মোটামুটি সবাই অ্যাপ্রিসিয়েট করছে। কিছুটা পজিটিভ ধারণা তার মনের মধ্যে আসে। একদিন আকা কুরিয়ারের মাল রিসিভ করতে যাবে না যাবে সেই মেঘাদের বাসায় যায়। সার্কিটে সমস্যা থাকায় মেঘাদের সম্পূর্ণ বাসা অন্ধকার ছিল, আর সে অন্ধকারকে খুব ভয় পেত। বাসায় কেউ ছিল না, একা ছিল। আজাদ সার্কিটটা ঠিক করে দেয়, তারপর মেঘা তার প্রতি কৃতজ্ঞতা জানায় এবং অবশেষে তার 2টা পার্সেল আজাদকে দেয়, দিয়ে বলে ঠিকঠাক পৌঁছে দিতে। বিদ্যুতের ব্যাপারে হেল্প করার কারণে মেঘা চায়ের দাওয়াত দিলে আজাদ বলে, না থাক, আরেকদিন, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করতে পারেন, কালকে আমার একটা অডিশন আছে, এই বলেই চলে যায়। দেখা যায় আজাদ তার যে আইডল হোসেন, সেই হোসেন বিচারক এমন একটা অডিশনে গেছে গান গাইতে। হোসেনকে দেখে সে আবেগ সামলাতে পারে না, তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু হোসেন তাকে দূরে সরিয়ে দেয়, বলে যান শুরু করেন। তারপর যখন সে শুরু করে, হোসেন বারবার বিনা কারণে তার উপরে চড়াও হতে থাকে, রাগ করতে থাকে, গালাগাল করতে থাকে। ইভেন তার সামনে থাকা পানির মগটা তার দিকে ছুঁড়ে ফেলে একটা গালাগাল করে। আজাদ তো পুরাই যে আমি এই লোকটাকে এত ভালোবাসি, এর পোস্টার বাসায় টানা রাখছি, একে আইডল মানি, আর ইনার ব্যবহার এত খারাপ, উনি আমাকে এইভাবে অপমান করলো, আমার গানকে কোনো গুরুত্বই দিল না। আজাদের রকস্টার হওয়ার স্বপ্ন ভেঙে যায়। বাসায় গিয়ে তার লুকিয়ে রাখা 1 বোতল দুষ্টু পানি খেয়ে তার গিটারটা ভেঙে ফেলে, সাদে উল্টাপাল্টা বমি টমি করে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আজাদের শেষ ভরসা ছিল তার দুঃসম্পর্কের এক চাচা। এই চাচা তার বাবা বেঁচে থাকতে তার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। আজাদ তাকে বারবার বলতে থাকে, চাচা আব্বা যখন বেঁচে ছিল, আব্বা অনেকবার বলছে আপনার কাছে সে অনেকগুলো টাকা পায়, আব্বা মারা গেছে, এখন আপনি সবগুলো টাকা এইভাবে আমাকে ফাঁকি দিচ্ছেন। তা ঠিক আছে, সব টাকা না দেন, অন্তত আমার কিছু টাকা দিয়ে একটু সাহায্য করেন বা ধার দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করি, আমি একটু এস্টাবলিশড হই। চাচা বলে, এটা কি মগের মূল্য পাইছো? আমার টাকা দিয়ে তুমি বড়লোক হবো আর আমি চেয়ে দেখবো? আমি বলছি না আমার কাছে কোনো টাকা পয়সা পায় না, খবরদার তুমি আমার অফিসে আর আসবে না, বের হবে এখান থেকে। তাকে জোরপূর্বক বের করে দেয়। আজাদের তখন মন চায় পকেটে যদি একটা পিস্তল থাকতো, এর বুকটা ঝাঁঝরা করে দিত। পরক্ষণেই সে তার কল্পনা থেকে বের হয়। এই দূর সম্পর্কের চাচার ঝাড়ি খেয়ে অফিস থেকে বের হয়ে যায়। প্রচন্ড অপমান হয়ে বাসায় ফিরছিল, ওই সময় রাস্তায় আবার দেখে একটা গ্যাঞ্জাম লাগছে। এক
বড়লোক গাড়িওয়ালা দরিদ্র এক রিক্সাওয়ালাকে মেরে তার মাথা ফাটাই দিছে, এখন কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে সে আগ্রহী না। আজাদের তো এমনি মাথা গরম ছিল, দিনকাল ভালো যাচ্ছে না, চাচার উপরে রাগ হয়েছে, ঝাড়তে পারে নাই। এই জমাট রাগ সে ঝাড়ে ওই বড়লোক গাড়িওয়ালার উপর। মাথার হেলমেট খুলে উদাম কেলায়, রাস্তার লোকজনও তাকে আচ্ছা মতো পেটায়। সে বারবার তার ওই চাচার ফেস মনে করে আর ওই লোকটাকে পিটায়। মানে আমাদের এলাকায় এটাকে বলে আইডির রাগ বাড়ির উপরে ঝাড়া আর কি। আপনাদের এলাকায় এমন কোনো প্রবাদ আছে নাকি? কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আজাদকে দেখা যায় এক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে, নাম স্যাট্রন। আমি গুগলে খুঁজে দেখলাম, বাস্তবের কোনো অস্তিত্ব নাই, বাট অ্যাপ্লিকেশনের সিস্টেমটা হচ্ছে এরকম। এখানে এক একজন মানুষের অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলেই তাকে টাকা পাঠাতে পারেন। মানে যেমন ধরেন কেউ যদি কোনো মানবতার সেবা কাজ করে এবং আপনি যদি তাকে ডোনেট করতে চান, তাহলে এই অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তো আজাদেরও এই অ্যাপস ছিল। সে যেহেতু একজন শিল্পী, সেও এক্সপেক্ট করেছিল মানুষ হয়তো তার এখানে টাকা পাঠাবে, বাট তার ব্যালেন্স ছিল জিরো। কেউ কখনো তাকে টাকা পাঠায়নি, কেউ কখনো তাকে সাপোর্ট করেনি। একদিন আজাদ মেঘার বাসায় গিয়ে দেখে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা বিড়ালের সেবা করছে। সে অসুস্থ ছিল, ট্রিটমেন্ট করে কোলে নিয়ে বসে আছে। মেঘার 2টা পার্সেল ফেরত আসছে, সেটা দিতে গেছিল। আজাদ যে অডিশন দিতে গেছিল এবং হুসেন যে তার সঙ্গে খুব বাজে বিহেভ করে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ইভেন মেঘাও দেখেছিল। আজাদকে বলে, আপনার গানের কণ্ঠ কিন্তু সুন্দর, ভালোই গান, বিচারক শুধু আপনার সাথে মিসবিহেভ করলো। আচ্ছা সরি, আমার মনে হয় আপনাকে এই কথাটা বলা উচিত হয়নি, আপনি বিব্রত বোধ করছেন। আজাদ বলে, না আমার এমনিতে গান হয় না, প্যারা নাই। আচ্ছা আপনি আপনার কাস্টমারদের প্রত্যেককে একটা করে ফুল দেন কেন? মেঘা বলে, ভালোবাসার প্রকাশ তো, আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে ভালোবাসি, তাই ফুল দেই। আজাদকে সে সাহস দেয়, ইন্সপাইরেশন দেয়। আর আজাদ ভাবতে থাকে, এই মানুষটার আমার প্রতি এত মায়া কেন? আসলে সে ভালোবাসা, মায়া এগুলো পেয়ে কখনো অভ্যস্ত নয় তো, তাই। আজাদের চাচা অনলাইনে একটা সংবাদ দেখে খুব রেগে যায়। শোভন নামের এক বড় লোকের ছেলে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক সন্তান আর মাকে মেরে ফেলেছে। কিন্তু ক্ষমতাশীল ব্যক্তির সন্তান হওয়ায় 3 দিনের মাথায় সে জামিন পেয়ে যায় এবং সমগ্র দেশে এই খবরটা খুব উত্তাল সৃষ্টি করে। আজাদও খবরটা দেখে। সবাই খুব বিরক্ত ছিল ওই ছেলেটার উপর। এই ভিডিওর কমেন্ট চেক করতে গিয়ে আজাদ দেখে ম্যাক্সিমাম মানুষই আকাকে চাচ্ছে। বলছে আকা যদি ফিরে আসতো, আকা যদি আসতো তাহলে ন্যায় বিচার হতো, আকাকে দরকার, এরকম। মানে আকার প্রচুর ফ্যান। যাই হোক, এদিকে আজাদ ওই যে পার্সেলগুলো হারিয়ে ফেলেছে, এরপরে পার্সেল কোম্পানি চিন্তা করে প্রত্যেকটা ডেলিভারি ম্যানের ব্যাগের সঙ্গে একটা করে ট্র্যাকিং ডিভাইস দিয়ে দিবে। মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করবে এবং যদি ব্যাগ হারিয়ে যায়, চুরি হয়ে যায়, কোথায় গিয়েছে, কোথায় আছে, এটা যেন ট্র্যাক করা যায় সহজে, এই পারপাসে। সত্য বলতে আজাদকে উদ্দেশ্য করেই এবং তার কারণেই মূলত এই জিনিসটা আসছে। শোভনের এই সংবাদটা আজাদকে বেশ দারুণ প্রভাবিত করে। সে অনলাইনে ঘাটাঘাটি করে জানতে পারে কিভাবে একটা পারফেক্ট মার্ডার করতে হয়। অনলাইনে ঘাটাঘাটি করে সে শিখে নেয় কিভাবে মানুষ খুন করতে হয় ধরা না পড়ে। তারপর বুদ্ধি করে শোভনকে সে ফলো করতে থাকে এবং একদিন তার গাড়ির পাশে দাঁড়িয়ে জুতা ঠিক করার ভং ধরে সে শোভনের গাড়িতে তার ওই ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়ে দেয়, যাতে করে শোভনের চলাফেরা সে নজরদারি করতে পারে। তারপর একদিন কি দিয়ে হত্যা করবে সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে শোভনকে ফলো করতে করতে একটা জঙ্গলে যায়। জঙ্গলে লুকিয়ে শোভন তার বন্ধুদেরকে নিয়ে গাড়ির মধ্যে বসে উল্টাপাল্টা নেশা করছিল। দূর থেকে আজাদ তাদের লক্ষ্য করে। তারপর শোভন যখন বাইরে আসে হিসু করতে, ওইখানে সে হাতে গ্লোভস পরে, মুখে মাস্ক পরে প্রথমে সে শোভনের মুখ চেপে ধরে তার দম বন্ধ করে দেয়। অজ্ঞান হয়ে শোভন পড়ে যাওয়ার পর সে খুব ইন্টেনশনালি এবং প্রথমবারের মতো একেবারে দেখে শুনে তার বুকে চাকু চালায়। অমনি শোভনের চোখ খুলে বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। সে তার চোখে চোখ রাখতে পারে না, অন্যদিকে তাকিয়ে থাকে। আর তারপর আরো কয়েকবার ছুরি চালায়। মৃত্যুর সময় হওয়া শোভনের ভয়ঙ্কর চেহারা আজাদ সহ্য করতে পারছিল না। সে পাশ থেকে একটা পাথর এনে তার মুখটা কোনো রকম জোরে থেতলে দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় সে রক্তমাখা ছুরি ধুয়ে নিজে গোসল করতে করতে ভাবতে থাকে যে ওয়েল, আজকে থেকে আমি আঁকা। আমার জীবনের যেহেতু কোনো উদ্দেশ্য নাই, কোনো ঠিক ঠিকানা নাই, এখন থেকে মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করলাম। আবুল কালাম আজাদ, সংক্ষেপে AKA বা আঁকা। আমি আবার আঁকা হয়ে ফিরে আসলাম। কিন্তু যে কথায় আছে না, অপরাধী যত বড়ই হোক না কেন, সে কোনো না কোনো ক্লু রেখে যাই, কোনো না কোনো দিন ধরা খাই। আজাদ ভুল করে তার যে ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়েছিল শোভনের গাড়িতে, সেটা নিতে ভুলে যায়। পরের দৃশ্যে দেখা যায় আকার বাড়িতে পুলিশ। তার চাচা বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করছে, তাকে মেরে রক্তাক্ত করে ফেলা হয়েছে, মৃতপ্রায় অবস্থা। আকাকে বাইরে এনে থাপড়ানো হয়, তাকে জিজ্ঞেস করা হয় কেন খুন করছিস। চাচাকে বলা হয় তুই আশ্রয় দিয়ে ওকে আজকে ক্রিমিনাল বানাইছিস, তোরই দোষ সব থেকে বেশি। আকা বারবার অনুরোধ করা সত্ত্বেও দেখা যায় তার চাচাকে গুলি করে দেয়। আর ঠাস করে তখন তার ঘুম ভেঙে যায়। দ্যাট মিনস এটা তার স্বপ্ন ছিল। ঘুম ভেঙে দেখে তার চাচা তাকে গালাগাল করতেছে, আর ঠাস করে মূলত শব্দ হয়েছে দরজার। তাকে বলতে থাকে তোর ম্যানেজার বারবার আমাকে ফোন করতেছে, তোকে ফোনে পাচ্ছে না, তুই এখনো ঘুমাচ্ছিস এখানে, ওঠ। মানে ভেতরে গালাগাল আছে অনেকগুলো আর কি। তো ঘুম থেকে উঠে আকার মনে পড়ে যায় হ্যাঁ, তার ট্র্যাকিং ডিভাইসটা তো ফেলে এসেছে সে। মোবাইল অ্যাপস দিয়ে দেখে শোভনের গাড়ি নিয়ে আসা হয়েছে থানায়। এখন থানায় তো হুটহাট করে হুদায় যাওয়া যায় না। এই থানার দায়িত্বে ছিল সোহেল নামে একজন। সে থানার দারোয়ানকে বলে যে সোহেল স্যারের নামে আমার কাছে একটা পার্সেল আছে,
আজাদকে চেক করে তেমন ক্ষতিকর কিছু পায় না, তাকে বলো ওই পাশে গিয়ে আপনি বসেন। তাকে বসতে বলছে ওয়েটিং রুমে, আর গাড়িটা খানিকটা দূরে, কিভাবে নেবে মাথায় কোনো বুদ্ধি আসছিল না। মানে ভাব এমন স্মোকিং করতে একটু পাশে গেছে, এই ভেবে সে দুই গাড়ির মাঝখানে যায়, কেবল নিচু হয়ে ট্র্যাকারটা নিবে, অমনি সেখানে দুজন পুলিশের অফিসার চলে আসে আর তাকে তাড়া দিয়ে বলে, আপনি এখানে কেন, যান ওয়েটিং রুমে যে বসেন। কি করবে বুঝতেছিল না, দাঁড়িয়েছিল। অমনি তার পায়ের কাছে বাহিরে ছোট বাচ্চারা ক্রিকেট খেলছিল, একটা বল এসে পড়ে। ইনস্ট্যান্টলি তার মাথায় একটা প্ল্যান আসে, সে বলকে ওই গাড়ির চাকার কাছে সরিয়ে দেয়। একটা বাচ্চা দেয়াল টপকে বলে, আঙ্কেল বলটা একটু দিন না। তারপর বলে, বল, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। বল নেওয়ার উসিলা করে সে ওইখানে গিয়ে চাকা থেকে ট্র্যাকিং ডিভাইসটা খুলে নিয়ে আসে। পুলিশ অফিসারকে আকা হুদায় একটা পার্সেল দিয়ে আসে, তাই সেন্ডারের নাম লেখে নাই, মানে সে নিজেই এই পার্সেলটা তার নামে পাঠিয়েছে। বলে, স্যার অনেক সময় এরকম হয়, সেন্ডার নাম গোপন রেখে পাঠায়। সে পার্সেল নিয়ে চলে যায়, ব্যাস। আকাও তার ট্র্যাকিং ডিভাইস নিয়ে চলে আসে। সোহেল তার স্ত্রীকে ফোন করে বলে, কি ব্যাপার, আমার নামে শার্ট পাঠাইছো নাকি? বলে, না তো। আজাদ একটা দোকানে গিয়ে দেখতে পায় সেখানে টেলিভিশনে আকাকে নিয়ে নিউজ হচ্ছে। সবাই আকার খুব প্রশংসা করছে। এই যে শোভন মারা গেল, ওই মাদকাসক্ত লোকটি মারা গেল, দুজনের মুখই থেতলে দেওয়া হয়েছে। সো সবাই মনে করছে আকা ফিরে এসেছে এবং সবাই এটাতে খুব স্বস্তি পাচ্ছে, সবাই খুব প্রশংসা করছে। আর আজাদ তো মনে মনে প্রাইড নিতে থাকে, সে মনে করে যে না, তাহলে আমি মনে হয় ঠিক পথে আছি, যা করছি ভালোই করছি। সেদিন রাতে সোহেল এবং তার স্ত্রী স্নেহা, তাদের একটা দাওয়াত ছিল। সোহেলের বড় অফিসার রিটায়ারমেন্টে গিয়েছে, তাই পার্টি থ্রু করেছে। সোহেলের স্ত্রী ছিল একজন শিশু খাদ্য গবেষক। সে নতুন একটা দুধের ফর্মুলা তৈরি করেছে, যেটা বাজারে খুব চলতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। ইভেন সোহেলের বসও সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। বস সোহেলকে বলে, তুমি আকাকে দ্রুত ধরে ফেলো। পরে একদিন আজাদ মেঘার কাছে পার্সেল নিতে গেলে সেদিন হঠাৎ বৃষ্টি এসে পড়ে। মেঘা বাইরে ছিল, বাইরে থেকে এসে তাকে উপরে নিয়ে আসে আর বলে, বসুন আমি চা করে আনছি। মেঘার মায়ের এই বিষয়টা পছন্দ ছিল না, একটা কুরিয়ার বয়ের সঙ্গে তোর কিসে চা খাইতে হবে, এসব কি হচ্ছে। চা খুব পছন্দ হয়, আরও এক কাপ খেতে চাইলে তখন মেঘা বলে, তাহলে শর্ত আছে, আপনার লেখা কবিতা আমাকে শোনাইতে হবে। মানে পাশে বৃষ্টি, হাতে চা, কবিতা, মানে পুরো মিলেমিশে একাকার আর কি। আজাদ তার খুনের হাতকে পাকা করার জন্য নিয়মিত অনলাইন থেকে ভ্লগ পড়তেছিল, বিভিন্ন টিপস নিচ্ছিল, সেগুলো আমি উল্লেখ করতে যাচ্ছি না। সেখান থেকে সে বুঝতে পারে তার শরীর ঠিক করতে হবে, তাকে শক্তিশালী হতে হবে, না হলে এত বড় ক্রাইম এভাবে করে টিকে থাকা যায় না। কারণ প্রথম দুইবার যখন সে এই কাজটা করেছে, সে খুব উইক হয়ে গিয়েছিল, তার বমি হয়েছিল, গা হাত পা ঢুলছিল, পড়ে যাচ্ছিল। সে বুঝতে পারে নেশা টেশা করার কারণে শরীর ভেঙে গেছে। সো সে সকল প্রকারের নেশাদ্রব্য বাদ দিয়ে দেয়, রেগুলার ব্যায়াম করা বা জিম করা শুরু করে। আজাদ তার চাচার জমিয়ে রাখা 10,000 টাকা চুরি করে। সেই টাকা দিয়ে সে কিছু পুরাতন সিম কেনে, কারণ সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে চায়। চিন্তা করে সে এমন কাজে নেমেছে যেখানে সোশ্যাল মিডিয়ায় সোসাইটির মানুষের সঙ্গে কানেক্টেড থাকাটা জরুরি। কিন্তু একটা সিম কার্ড দিয়ে যদি সোশ্যাল মিডিয়া চালানো হয়, তাহলে পুলিশ খুব দ্রুত তাকে ধরে ফেলতে পারে। তাই যে সকল লোক মারা গিয়েছে, যাদের সিম এখনো বাতিল হয়নি, ওই সিমগুলো সে বেশ টাকা দিয়ে কিনে নেয়। সে আকার নামে একটা ফেসবুক পেজ খুলে তারপর বলে, আকা এসে গেছে, হু ইজ নেক্সট, মানে মানুষের জনমত নিতে চায় আর কি। আর প্রত্যেকবার যখন লগ ইন করে, একটা নতুন সিম দিয়ে লগ ইন করে 5 মিনিটের মধ্যে সেটা খুলে ফেলে, যেন পুলিশটাকে ধরতে না পারে। তো অনলাইনে সবাই তো প্রথমে সন্দেহ করে, ডাউট করে, কেউ কেউ আবার নামও বলে, সাজেস্ট করে যে এবার অমুক চাই, এবার অমুককে চাই, অমুককে শাস্তি দেন, বাট বেশিরভাগই তাকে সন্দেহ করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই খালেক সুলাইমানকে। প্রচন্ড ধনী বড় লোকের ছেলে, প্রায় বিভিন্ন মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা কাজ করত, আর যাকে তাকে খুন করে ফেলতো, অত্যাচার করত। অনেকেই তার সম্পর্কে জানতো, কিন্তু তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পেত না। একবার সে একটা মেয়েকে মেরে ফেলে। এই মেয়েটির নাম ছিল সুমাইয়া। অনলাইনে প্রচুর নিউজ হয় তাকে নিয়ে, যে এই মেয়েটা আসলে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। বাট ওই যে খালেক সুলাইমান তো অনেক বড় লোক, সে আবারও স্কিপ্ট হয়ে যায়। আসলে বাংলাদেশের সিস্টেমটাই এরকম, টাকা থাকলে, পাওয়ার থাকলে অনেক অন্যায় করেও ছাড় পাওয়া যায়। তো আকার ফেসবুক পেজে সবাই এই খালেক সুলাইমানের নাম সাজেস্ট করে, কমেন্ট করে, এবং আকাও এটা দেখতে পায় যে হ্যাঁ, এই লোকটা আসলে পানিশেবল একটা অফেন্স করতেছে। যেহেতু পুরাতন এবং মৃত মানুষের সিম ব্যবহার করছে, পুলিশ তাকে কোনোভাবে ট্র্যাক করতে পারছিল না। তো আকা তার সোশ্যাল মিডিয়া পেজের সঙ্গে তার ওই যে স্যাট্রন একটা অ্যাকাউন্ট যোগ করে দেয় আকা নামেই। মানে ওই যে সিস্টেমটা হচ্ছে এরকম, যে এই পেজের বা এই কন্টেন্টকে সাপোর্ট করতে চায়, সে ওই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। এই স্যাট্রন আবার তাদের যারা গ্রাহক আছে তাদের ব্যাপারে কাউকে শেয়ার করে না, ইভেন পুলিশকেও না। সো সে সেফলি মানুষের কাছ থেকে টাকা নিতে পারছিল। আকা তো খুব ইন্সপায়ার্ড হয়ে যায় যে গানের জন্য জীবনে কেউ আমাকে 1 পয়সাও মূল্য দেয়নি, কিন্তু অপরাধীদের হত্যা করার জন্য মানুষ আমাকে টাকা পাঠাচ্ছে, ভালোই তো। আকা পরদিন মেঘার কাছে পার্সেল নিতে আসলে মেঘা বলে, আপনাকে একটু অন্যরকম লাগছে, ব্যাপার কি বলেন তো? বর্তমান আকা বা আজাদ বলে, এতদিন জীবনে কোনো উদ্দেশ্য ছিল না, এখন একটা উদ্দেশ্য খুঁজে পাইছি, মানুষ সেবা করা। মেঘা বলে, হ্যাঁ মানুষ সেবা করেন, তাই বলে ওই আকার মতো কাজ যেন করেন না। একটা নৃশংস লোক মানুষ হত্যা করে, এটা কখনো ভালো কোনো কাজ হতে পারে না। অপরাধী শাস্তি পাবে, তার জন্য বিচার আছে, আইন আছে, কিন্তু নির্বিচারে এভাবে একজন মানুষকে হত্যা করা, এটা কোনোভাবে ভালো কাজ হতে পারে না। আজাদ কিছুই বলে না, চলে যায়। মেঘার থেকে একটু দূরে যেতেই হঠাৎ করে সে বাইক নিয়ে চিত হয়ে পড়ে। মেঘা দৌড়ে যায়, আশেপাশের লোকজন ধরে নিয়ে এসে তাকে দেখা যায় এখানে তার ওই যে মৃগী রোগ আছে ওইটা হয়।
সে বাইক নিয়ে পড়ে যায়। মেঘা পরদিন আজাদের চাচার বাসায় চলে যায়। সেখানে গিয়ে আজাদের অসুখ সম্পর্কে জানতে চাইলে তার চাচা তাকে বলে, আমি তো এরকম কিছু জানি না। এভাবে সে আজাদের ছোটবেলা, তার মা বাবা, এই সব স্টোরি তার চাচার কাছ থেকে শুনে আসে। সেদিন রাতে আজাদ খালেক সুলাইমানের বাসায় যায় একটু অবজার্ভ করতে, কি দিয়ে কি অবস্থা, সিসি ক্যামেরা কয়টা আছে, দারোয়ান আছে কিনা, সিকিউরিটি কেমন। মানে ওর বাসায় ঢুকে ওকে মারার প্ল্যান করবে, এই জন্য আগে আগে আর কি যে একটু দেখে আসে। হাতিয়ার হিসেবে বেছে নেয় একটা হাতুড়ি। পরদিন মুখে কাপড় জড়িয়ে ওই দারোয়ানকে বলে আগুন হবে। দারোয়ান এগিয়ে আসতেই তার মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সেই বাসার মধ্যে ঢোকে। দরজায় নক করতেই দেখা যায় খালেক সুলাইমান বের না হয়ে একটা মেয়ে বের হয়। সে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে গিয়েও মেয়েকে দেখে থেমে যায়, আর পেছন থেকে খালেক সুলাইমান বন্দুক ঠেকায় তার মাথায়, বলে একদম নড়বি না, ভেতরে চল। ভেতরে নিয়ে গিয়ে আজাদ আর তারা কি মারবে, সে আজাদকে বেঁধে ফেলে। এই মেয়েটি ছিল কলগার্ল। আজাদ তো একেবারে নিরুপায় অবস্থা। খালেক তাকে প্রচন্ড গালাগাল করে, ভয় দেখায়, বলে তুই তো সিঙ্গার না, তোর ভিডিওটা আমি দেখছি, তোরে হুসাইন যে অপমানটা করছে খুব মজা পাইছে ভিডিওটা দেখে, তা তুই একটা গান গা। গান গাইতে না চাইলে প্রথমে একটা ফাঁকা গুলি করে, ভয়ে আজাদ গান গায়। তারপর বলে, শোন, তোরে আমি মারবো ফর শিওর, কে পাঠাইছে যদি এটা বলিস তাহলে একটু কম কষ্ট পাবি, আর যদি না বলিস তাহলে আমার বডিগার্ড তোকে তোরই এই অস্ত্র দিয়ে পিটিয়ে পিটিয়ে আস্তে আস্তে খুন করবে। এখন বল কে পাঠাইছে তোরে। খালেক বলে, তোর হাতে 15 মিনিট সময় আছে, পুটু আসতেছে, এসেই তোকে মারা শুরু করবে, তুই 15 মিনিট ভাব, তার মধ্যে আমি সুইটির সাথে একটু রোমান্স করি। হ্যাঁ, এই বলে সে ওই মেয়েটির সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল আজাদের সামনেই। মেয়েটি প্রথমে আপত্তি করে, বলে না না, এখানে কেন, বেডরুমে চলো, আর এইখানে একটা লোক আছে, ওর সামনে এইভাবে তো ঠিক হচ্ছে না। কিন্তু খালেক বলে, একটু বড় তো এমনিই মারা যাবে, একটু মজা নিয়ে মরুক। সুইটি তো কোনোভাবেই এখানে কোনো কিছু করতে রাজি হচ্ছিল না, তাকে জোরাজুরি করছিল খালেক। তখন সুইটি হঠাৎ করে খালেকের মিডল স্টাম্প বরাবর একটা ঘুষি মারে, তারপর পিস্তল নিয়ে তার দিকে তাক করে ধরে। খালেক বলে, খবরদার সুইটি, খবরদার, এর কি ফাজলামো করো না, এদিকে আসো, এটা দিয়ে দাও, এদিকে আসো। আর আজাদ বলে, সুইটি ওটাকে আমার কাছে দাও, তুমি এটা গুলি করতে পারবে না। সুইটি তো কনফিউশনে পড়ে যায়, এই বদলুকটাকে শেষ করব নাকি এই খুনিকে সাহায্য করব, কি করবে বুঝতে পারছিল না। ভুল করে সুইটি খালেকের পায়ে একটা গুলি করে দেয়। খালেক তো তাকে গালাগাল করে। তখন আজাদ বলে, সুইটি আমাকে দাও, আমার কাছে দাও, আমি দেখছি। সুইটি দেখে ভুল তো একটা অলরেডি করা শেষ, খালেকের কাছে দিলে খালেক তো এখন আগে আমার মেরে ফেলবে। তো সে কালামের কাছে ওই বন্দুকটা দেয় এবং কালামের হাত খুলে দেয়। আজাদ বন্দুক তার দিকে তাক করে গিয়ে ওই হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়, তারপর 4-4টা বুলেট তার বুকের মধ্যে বসিয়ে দেয়। খালেককে শেষ করার পর সুইটিকে বাইকের পেছনে নিয়ে আজাদ এগোতে থাকে আর ভাবতে থাকে, সুইটি প্রত্যক্ষদর্শী, আমাকে চিনে ফেলেছে, ও তো আমার জন্য একটা হুমকি, ওকে এখন মেরে ফেলতে হবে, কিন্তু তো নির্দোষ, কি করি। মানে এই কনফিউশনের মধ্যে ছিল। তারপর হঠাৎ যখন সুইটিকে নামিয়ে দেয়, সুইটি তাকে বলে, দেখেন, আমি কাউকে এই কথা বলবো না, আমি আমার মতো করে সামলে নিব, আপনি যা করতেছেন এটা একটা মহৎ কাজ, আপনি কি আঁকা। সুইটি তাকে বিশ্বাস করতে বলে এবং বলে যে আমি সবকিছু ম্যানেজ করে নিব, প্লিজ আমাকে একবার সুযোগ দেন। আজাদ তাকে বিশ্বাস করে। এরপর দেখা যায় সোহেল এবং স্নেহা, তাদের হোটেলে একটা বুকিং ছিল। সেইখানে স্নেহা সোহেলকে সারপ্রাইজ দেয়, জানায় যে তার পেটে বাচ্চা। সে তো খুব খুশি হয়। সারা দেশে তো আকার জয় জয়কার পড়ে গেছে। শুধুমাত্র শহীদ মিনারের সামনে 5 জন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল আকার বিরুদ্ধে, অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তি হোক, বিচার বহির্ভূত হত্যা না হোক, এরকম দাবিতে। তাদেরকেও দেখা যায় যে কমন পাবলিক সরায় দেয়, ওইখান থেকে উৎখাত করে যে না, আঁকা যা করতেছে ঠিকই করতেছে, আইন যা করতে না পারে তা আঁকা করে দেখাচ্ছে, থাক করুক। আকার তো এগুলো দেখে মনে মনে খুব ভালো লাগে যে বাহ, আমার তো সাপোর্টে অনেক লোক আছে। সোহেল বসের সঙ্গে দেখা করতে আসলে বস বলে, এই নকল আঁকা, ফেক আঁকা, একে দ্রুত ধরে ফেলতে হবে। এ হলো মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতেছে আর এই আকাম করতেছে। সোহেল বলে, স্যার আপনি বারবার ফেক বলতেছেন, নকল বলতেছেন, আপনি শিওর কিভাবে যে ফিরে আসেনি। বস বলে, দেখো, আগের যে আঁকা সে আসলে অন্যায়কে দূর করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য মানুষ খুন করতো, আর এই আঁকা তো সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর জন্য, টাকা ইনকাম করার জন্য খুন করতেছে, তো নকল না তো কি, তুমি দ্রুত ধরে ফেলো। আজাদ একদিন মেঘাকে এসে বাইরে নিয়ে যেতে চায়। মেঘা শর্ত জুড়ে দেয়, বাইরে যেতে পারি এক শর্তে, তোমাকে আগে ডাক্তার দেখাতে হবে, আমার সাথে ডাক্তারের কাছে যেতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে বাইরে যাব। আজাদ রাজি হয় ডাক্তার দেখাতে। এরপর দেখা যায় ওই যে মেয়েটা বের হয়ে আসলো খালেকের বাসা থেকে, সুইটি, তাকে পুলিশ এনে জিজ্ঞাসাবাদ করছে। সুইটি জানায়, আমি আসলে তার চেহারা দেখিনি, মুখে কালো মাস্ক পরা ছিল, বয়স মনে হয়েছে 60-65 বছর, আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলছিল, ওই সময় আমার শুনে মনে হয়েছে বয়স্ক লোক, এর বেশি আমি কিছু জানি না। এদিকে সিকিউরিটি গার্ডকে যখন বলে, আপনি তোর কথা শুনছেন, আকার বর্ণনা দেন তো। সিকিউরিটি গার্ড বলে, স্যার মনে হয় 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হবে, অল্প বয়স, কালো মাস্ক পরা, ইয়াং মানুষ। তো দুইজনের বক্তব্যে তো অমিল হয়। আর এই সত্য কথা বলার কারণে দারোয়ানের যে বউ জবানবন্দি দিয়ে বাসায় ফেরার সময় তার সাথে ঝগড়া করে যে তুমি সত্য কথা বলে দিছো কেন, এখন যদি আঁকা ধরা পড়ে তাহলে তোমার ঘরে আমি আর করবো না, তোমার সাথে আমার সংসার এখানেই শেষ। সে তো খারাপ মানুষদেরকে হত্যা করতেছে, সে তো ভালো কাউকে মারে নাই, তুমি সত্য কথা কেন বলছো। বেচারা দারোয়ান তো ভারী বিপদে পড়ে গেছে, ঘর সামলাবে নাকি সত্য কথা বলবে। দারোয়ান সিদ্ধান্ত নেয় যে আমার ঘর আগে সামলাইতে হবে। এটাই আসলে উচিত, কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, বাট এটা সত্য যে ঘর আগে সামলাইতে হবে ভাই, ঘর ঠিক থাকলে সব ঠিক। তো তো ওই দারোয়ান গিয়ে বলে যে স্যার আমার আসলে চাপে ভুলভাল বলা হয়ে গেছে, ওই ম্যাডাম যা বলছে ওটাই সত্যি,
আকা আসলে 60-65 বছর বয়স হবে, বৃদ্ধ মানুষ। আমি ভুল করে বলে ফেলছি অল্প বয়সী, আর আমি আসলে তার চেহারা দেখিনি, চোখে চশমা পরে, মুখে মাস্ক। পুলিশ তো পুরো কনফিউজড হয়ে যায়, স্কেচ আর্টিস্ট দিয়ে আকার একটা ছবি আঁকায়, কিন্তু আসলে কোনো মানুষের ছবি তো পাওয়া যায় না, কারণ মুখে মাস্ক। দেখা যায় আজাদের চাচা টেলিভিশন দেখছিল, আজাদ তার পাশে এসে দাঁড়াতেই বলে যে আমার যে 10,000 টাকা চুরি করছিস ওইখানে রেখে দিস, নাহলে কিন্তু তোর ঘাট ধরে বের করে দেবো বাড়ি থেকে। আজাদ তাকে কিছুই বলে না, হাসতে থাকে। দেখা যায় তার ওই যে অনলাইন পেমেন্ট সিস্টেম, সেখানে লাখ লাখ টাকা চলে আসছে। এদিকে সোহেলের বউ স্নেহা তার আবিষ্কৃত ফর্মুলার দুধ খেয়ে অনেকগুলা বাচ্চা মারা গিয়েছে সারা দেশে। সে খুব কান্নায় ভেঙে পড়ে যে আমি কয়েকদিন পর নিজের বাচ্চা আনবো পৃথিবীতে, আর এখনই আমি অনেকগুলো বাচ্চার জীবন কেড়ে নিছি। নিজেকে ক্ষমা করতে পারছিল না। সোহেল তাকে বুঝ দিতে থাকে যে সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পরদিন সকালে আজাদ তার চাচার 10,000 টাকা দিয়ে দেয় এবং তার জন্য একটা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে আনে। চাচা বলে আমি কিগুলো বুঝি নাকি? আকা বলে তোমার আধা ঘন্টায় সব বুঝাই দিবানে, মজার জিনিস। চাচা বলে তুই টাকা কই পেলি? ডাকাতি করিসনি তো? আজাদ বলে আরে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি না, অনলাইন থেকে ইনকাম করছি। আমি একটা বাইকও কিনছি, চলো তোমার নিয়ে আজকে ঘুরতে যাই। দেখা যায় আজাদ একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনছে। চাচাকে নিয়ে এসে শহরে ঘুরায়, চাচা বেশ খুশি হয়। তারপর নতুন বাইক নিয়ে মেঘাকে নিয়ে ঘুরতে যায়। মেঘাও বেশ খুশি হয় দেখে। মেঘা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে বলে দেখুন, প্রাথমিক দিকে মনে হয় যেন কোনো সমস্যা না, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে তো বাইক একেবারেই চালানো যাবে না, কারণ চলতি পথে যদি হঠাৎ করে হয় বড় ধরনের দুর্ঘটনা হবে। নিয়মিত ওষুধগুলো খাইতে হবে, তাহলে সেরে যাবে না, বাট নিয়ন্ত্রণে থাকতে পারে। মেঘা তাকে বাইক চালানো ছেড়ে দিতে বলে সে বলে দেখো এটা আমার প্যাশন, আমি ওষুধ নিয়মিত খাবো, কোনো ঝামেলা করবো না, কিন্তু বাইকটা আমি ছাড়তে পারবো না। তারপর সে মেঘার জন্মদিন জানতে চায়, বলে তোমাকে একটা সারপ্রাইজ দিব। মেঘা মাঝে মাঝে চাচার সাথে দেখা করতো। চাচা তাকে বলে আমাকে ফোন কিনে দিছে, আমার টাকা দিছে, বাইক কিনছে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো খারাপ কিছুর সাথে জড়িত। মেঘা বলতে পারে না যে মানুষ এত সুন্দর কবিতা লিখতে পারে, গান লিখতে পারে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। মানে মেঘা আজাদকে খুবই বিশ্বাস করত। ওদিকে বিপদে পড়ে সোহেল চলে যায় তার বসের কাছে। আকা পরদিন দেখতে পায় সংবাদ সম্মেলনে পুলিশ বলছে আকার একটি স্কেচ তৈরি করা হচ্ছে, খুব শীঘ্রই সে ধরা পড়বে। তারপর আবার তার অ্যাকাউন্টে একজন 2.5 লক্ষ টাকা পাঠিয়ে তাকে একটা টেক্সট করে যে ভাই আমি আপনার একজন বড় ভক্ত, খালিক মৃত্যুর আগে কিছুক্ষণ বেঁচে ছিল, সেই সময় স্কেচ আর্টিস্টকে বলে গেছে আপনার চেহারা কেমন, সেই অনুযায়ী আপনার চেহারা আঁকা হয়েছে। এই স্কেচ আর্টিস্ট হচ্ছে আমার স্ত্রী, সে খুবই খারাপ একজন মানুষ, আমার স্ত্রী পরকীয়াতে আসক্ত। যদি আমার স্ত্রী আপনার চেহারা এঁকে ফেলে তাহলে আপনি পুলিশের কাছে ধরা পড়ে যাবেন, এটা আমরা কেউ চাই না। তাই আমি চাই আপনি টাকাগুলো রাখেন আর আমার স্ত্রীকে খুন করেন। সে একটা হোটেলে 309 নম্বর রুমে আছে, আমি চাই আপনি ওকে খুন করুন, বেঁচে যান আমিও বেঁচে যাই। আকা পুরাই কনফিউজড হয়ে যায়, কি হতে পারে। তবে তার সন্দেহ হয় কোনো ফাঁদ না তো। সে একটা হুডি পরে ওই সেই হোটেলে চলে যায়। দরজায় গিয়ে নক করতেই একজন মেয়ে শাওয়ার ড্রেসে দরজা খুলে, অমনি পেছন থেকে পুলিশ পিস্তল নিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু দেখা যায় এসেছে আকা না বা আজাদ না, ওই যে সেই মেয়েটি সুইটি। তাকে পুলিশ ধরলে বলে আমি তো কিছু জানি না, আমি তো কল গার্ড, আমার একজন কাস্টমার রুম বুক করছে, আমি এই জন্য আসলে বুঝতেছি, আমাকে তো 309 বললো মনে হয়, আমি ভুলে গেছি, সরি। দূর থেকে আজাদ এটা খেয়াল করে, তার মানে এটা ছিল একটা ট্র্যাপ। তার আসলে এটা করা ছাড়া কোনো উপায়ও নাই, কারণ যদি তার স্কেচ আসলেই এঁকে ফেলে কেউ, সে যদি আসলেই ধরা পড়ে তাহলে তো সমস্যা। সো তার একটা চান্স নিতেই হবে। ইন্সপেক্টর সোহেল তখন বুদ্ধি করে বলে যে সম্পূর্ণ হোটেল আটকে দাও, কেউই যেন এখান থেকে বের হতে না পারে, আমি নিশ্চিত এর ভেতরেই আঁকা আছে। ও হয়তো এই মেয়েকে পাঠিয়ে দিয়ে টেস্ট করছে, তার মানে আমাদের বুঝতে আর বাকি থাকলো না, এই 2.5 লক্ষ টাকা মূলত সোহেলই পাঠিয়েছিল, সে এই ফাঁদটা পেতেছিল। সব মিথ্যা কথা, নাটক। তো হোটেল আটকে সমগ্র রুমগুলো খোঁজা হচ্ছিল, সে যেদিকেই যাচ্ছিল পুলিশ বের হওয়ার কোনো উপায় পাচ্ছিল না। আর আকা একটা বাথরুমে গিয়ে লুকিয়েছিল। তারপর বাথরুমে বসে একটা ফোন দিয়ে আটে। সুইটিকে আটকে রাখা হয়, চারপাশে সিসি ক্যামেরায় নজর রাখা হয়। এদিকে একজন ফোন করে সোহেলকে বলে যে স্যার আকাকে 5 মিনিট আগে এই হোটেল স্কাই ভিউতে অনলাইন অ্যাক্টিভ দেখা গেছে, ওই হোটেলেই আছে। সোহেল তো ভীষণ খুশি হয়। হঠাৎ একজন পুলিশ অফিসার বাথরুমে নক করতে আকা ভেতর থেকে বলে আরে ভাই আপনার সমস্যা কি, আমি কাজ শেষ না করে কিভাবে আসবো, দেরি করেন। ওই পুলিশ বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ তার একটা ফোন আসে, সোহেল তাকে বলে যে তুমি দ্রুত নিচে আসো, নিচে জনগণের ভিড় জমে গেছে, লোকজন প্রোটেস্ট করতেছে আকার হয়ে। সে ওইখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর দেখা যায় আকা ফেসবুকে এই বাথরুমে বসে পোস্ট করে দিছে যে আকা হোটেল স্কাই ভিউতে আটকা পড়েছে, পুলিশ তাকে ধরার চেষ্টা করছে, এখন সিদ্ধান্ত আপনাদের। তো পাবলিক তো চায় যে আকা বেঁচে থাকুক, অন্যায়ের এভাবে বিচার ও যেভাবে করছে সেভাবে হতে থাকুক। সো লোকজন একেবারে মব তৈরি করে ওই হোটেলের ওখানে চলে আসছে এবং পুলিশের বেড়াজাল ভেঙে তারা হোটেলের ভিতরে ঢোকার চেষ্টা করে। এই পুলিশ লোকজন থামাইতে পারে না। এই হাতাহাতির মধ্যে আকা বাথরুম থেকে বের হয়ে লোকের আড়ালে সোহেলের ঠিক পাশ দিয়ে বের হয়ে যায়।
টেলিভিশনে আকার এই সংবাদ প্রচারিত হচ্ছিল। মেঘা আর তার মা দেখছিল। মেঘার মা আকাকে সাপোর্ট করে, কিন্তু কুরিয়ার বয় আজাদকে সে পছন্দ করে না। এদিকে মেঘা কুরিয়ার বয় আজাদকে খুব পছন্দ করে, কিন্তু যদিও সে জানতো না, বাট হত্যাকারী আকাকে সে পছন্দ করে না। তাদের মধ্যে এই বাকবিতণ্ডা চলছিল এই নিয়ে, কে পক্ষে কে বিপক্ষে। তারপর তার মা তাকে বকা দেয় যে তুই কুরিয়ার ম্যানের সঙ্গে প্রেম করিস কেন, দুনিয়ায় তো আরো অনেক ভালো ছেলে আছে। মেঘার একটাই কথা, যদি সৎ ইনকাম করে তো কুরিয়ার কি আর কি, এগুলো আমার কাছে ফ্যাক্ট না। তখনই দরজায় নক হয়। মেঘা বের হয়ে বলে, আমার আর মায়ের সব কথা আপনি শুনছেন না? আজাদ বলে হ্যাঁ। সে আর কিছুই বলে না, দুইটা পার্সেল ছিল, নিয়ে চলে যায়। সেদিন পার্সেল নিতে গেলে মেঘা আজাদকে একটা ফুল দেয়। ওই যে বলেছিল মনে আছে, সে তার পছন্দের মানুষগুলোকে ফুল দেয়। আজাদ তাকে জানায়, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার পার্সেলগুলো আমি পার্সোনালি ডেলিভার করব, পার্সোনাল কুরিয়ার ম্যান হিসেবে। ফেরার পথে আজাদ ভাবছিল যে সে কি আজাদ হবে নাকি আকা হবে। দেখা যায় সে মেঘার দেওয়া ফুলটা পুড়িয়ে ফেলে, কারণ তার ধারণা আজাদ কিচ্ছু না, বরং আকার একটা অস্তিত্ব আছে। স্নেহাকে সোহেল বলেছিল কোনো প্রকার সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট কিছু ব্যবহার করবে না। সে করছিল না। হঠাৎ সোহেলকে দেখে সে তার মোবাইলটা লুকিয়েছিল, যেন কারোর সাথে লুকিয়ে কথা বলছে সে। সোহেল খেয়াল করে না। সোহেল গিয়ে তো তার বসের হাত পা ধরতে থাকে যে স্যার, স্নেহা প্রেগনেন্ট, এই অবস্থায় কিভাবে ও জেলে যাবে? বস জানায় তেমন কোনো উপায় খুঁজে পাইনি, আমি খুব চেষ্টা করছি, কিন্তু ওর অ্যারেস্ট ওয়ারেন্ট আমি আটকাইতে পারি নাই, যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে। আর আজাদ সুইটিকে ডেকে তাকে ধন্যবাদ জানায় যে আগের দিন যদি আপনি আমাকে হেল্প না করতেন আমি হয়তো ধরা খেয়ে যেতাম। সুইটি আসলেই ওই দিন ওই রুমটা বুক করেছিল তার এক কাস্টমারের জন্য, বা কোনো কাস্টমার না, এমনি বুক করেছিল। পুলিশ সেটা সত্যতা পেয়ে তাকে আর ধরে নাই, ছেড়ে দিছে। এদিকে আজাদ একটা নতুন অ্যাকশন ক্যামেরা কিনেছে, গোপ্রো, মাথার হেলমেটের সাথে লাগানো। চাচাকে দেখায়। স্নেহা কোথায় তার বাচ্চা নিয়ে প্ল্যান করছে, বেড়াতে যাবে প্ল্যান করছে, আর সোহেলের মনে তো খালি তার দিকে তাকে এক কথায় মনে আসতেছে যে দুদিন পরে তুমি যাবা জেলে। কি একটা অনুভূতি ভাবুন। পরদিন আজাদ অফিসে গিয়ে তার চাকরিটা ছেড়ে দেয়। ছাড়ার সময়ও তার বস তাকে অপমান করার চেষ্টা করলে সে তখন হাতে একটা ফুলের টব নিয়ে এমন ভাবে নাড়ায় যে বস ভয় পায়, মনে হয় যেন তার মাথায় মেরে দিবে। তারপর বসকে বলে, দেখেন সারা জীবন আমাকে মানুষ প্রচুর উপদেশ দিছে, আমার আর এগুলো শুনতে ভালো লাগে না, এখন মনে হয় যে আমাকে উপদেশ দেবে তার উপদেশ দেওয়ার গলাটাই আমি শেষ করে দেবো। ভয় পাইছেন? এই বলে আজাদ চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় স্নেহা গাড়ি ড্রাইভ করে কোনো একটা ফাঁকা জায়গায় এসেছে, পরিত্যক্ত মিলের মতো। সেখানে আসলে তার মোবাইলে একটা SMS আসে যে প্লিজ ওয়েট ইন দ্য কার, গাড়ির মধ্যে বসে থাকুন, আমি আসতেছি। তার গাড়ির দরজা খুলতেই আজাদ তার গাড়ির মধ্যে প্রবেশ করে এবং স্নেহা বলে, আপনার কাছে কি প্রমাণ আছে, কি ডকুমেন্ট আছে, কিভাবে আমাকে হেল্প করতে পারেন বলেন তো। আজাদ কোনো কথা না বলেই তার মুখে প্রথমে স্প্রে করে দেয়, সে অজ্ঞান হয়ে যায়। এদিকে আকার বস অনলাইন ঘাটাঘাটি করে বা আকার পেজ ঘাটাঘাটি করে দেখতে পায় যে আকা পোস্ট করেছিল হু ইজ নেক্সট, সেখানে বেশিরভাগ রিসেন্ট কমেন্টই হচ্ছে এই স্নেহার নাম, কারণ ওই যে তার তৈরিকৃত ফর্মুলার দুধকে বাচ্চা মারা গেছে, সে শিশু হত্যাকারী। এই জিনিসটা দেখে এই বস খুব চিন্তিত হয়ে যায়। সে সোহেলকে ফোন দিয়ে বলে, শোনো, স্নেহার নিরাপত্তা বাড়ায় দাও, ওকে বাসা থেকে এখন বের হতে দিও না। বলে কেন স্যার? বলে জানো না, আকার পেজে তো এখন স্নেহার নামে সবাই কমেন্ট করতেছে, সবাই বলতেছে স্নেহার জন্য এখন মারা যায়। এই কথা শুনে সোহেলও তো মাথায় নষ্ট হয়ে যায়, সে ফোন করে, কিন্তু স্নেহা তো আর ফোন ধরে না, কোনোভাবেই তার হদিস পাওয়া যাচ্ছিল না। দেখা যায় আজাদ স্নেহাকে একটা পিলারের সঙ্গে বেঁধেছে, তারপর তার মাথায় থাকা ওই অ্যাকশন ক্যামেরাটা অন করে স্নেহাকে খুব নৃশংসভাবে হত্যা করে। হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে একেবারে তার দম শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে প্রচণ্ডভাবে মারে। এরপর তার সোশ্যাল মিডিয়ার নতুন সংস্করণ হিসেবে প্রত্যেকটা খুনের এই ভিডিও রেকর্ড করে সেগুলোকে আপলোড করে। স্নেহার ফোন ট্র্যাক করে লোকেশন পাওয়া মাত্রই সোহেল সেখানে হাজির হয়, কিন্তু ততক্ষণে আকা তার কাজ শেষ করে তার বাইক নিয়ে ওইখান থেকে চলে যায়। তার এই নৃশংসতা দেখে অনলাইনের মানুষজনের তো আত্মা কেঁপে ওঠে, যদিও অনেকে খুশি হয়, কারণ অনেকে মনে করে ওই যে একজন খুনি মারা গেছে, ভালো হয়েছে। স্নেহাকে মেরে ফেলার এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সোহেলের মনের কথাটা একবার ভাবুন, তার গর্ভবতী স্ত্রীকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করেছে তার প্রতি তার কিরকম রাগ হওয়া উচিত, কেমন অনুভূতি হওয়া উচিত। তার এই কষ্টকে আরও বেশি বাড়িয়ে দেয় এই ভিডিওর কমেন্ট। সেখানে দেখা যায় ম্যাক্সিমাম সবাই খুশি, সে এটা ডিজার্ভ করে, এরকম ধরনের কমেন্ট করেছে সবাই। পরদিন আজাদ মেঘাকে তার একটা স্পেশাল জায়গাতে নিয়ে যায়। সেদিন মেঘার জন্মদিন ছিল, তার জন্য একটা কাপল ওয়াচ কেনে, মেঘাকে একটা পরিয়ে দেয়, সে নিজে একটা পরে, তারপর প্রপোজ করে। মেঘা অ্যাকসেপ্ট করে। তার প্রেমে টুইটুম্বুর, আর ওদিকে সোহেলের তো জীবন জাহান্নাম হয়ে গেছে। একদিন রাতে মেঘা যখন রাস্তায় দাঁড়িয়েছিল, একজন ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়, রাস্তায় কিছুক্ষণ তাকে টানে, এতে সে গুরুতর আহত হলেও বেঁচে যায় আর কি। যে এলাকায় এই ঘটনা ঘটেছে আজাদ এসে দেখে তো পুরো মাথায় গরম। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে সে বের করার চেষ্টা করে যে কারা এই কাজটা করছে বা কে এই কাজটা করছে। পরমুহূর্তে একজন পুলিশ সোহেলকে ফোন দিয়ে বলে যে স্যার, আকা তো একজন ছিনতাইকারীকে মেরে ফেলছে, খুব বাজেভাবে মারছে, ওখানে পড়ে আছে। তারপর দিন সকালবেলায় যখন আকা পোস্ট করছিল যে এই ছিনতাইকারীদের জন্য অনেকে কষ্ট পাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, আহত হচ্ছে, এদের বিনাশ করব, এই মুহূর্তে হঠাৎ সে তার হাতের দিকে তাকিয়ে খেয়াল করে যে তার সেই কাপল ওয়াচটা তার হাতে নাই,
মানে গতকাল যখন ওই ছিনতাইকারীকে শেষ করেছে তখন তাকে মারতে মারতে হাতের ওই ঘড়িটা খুলে পড়ে থেকে গেছে। অ্যান্ড এটা একটা স্ট্রং এভিডেন্স। তার উপর আবার এটা মেঘার সাথে কেনা কাপল ওয়াচ স্পেশাল। আর ঠিক এমন সময় এইসব দুশ্চিন্তা করতে করতে ব্রিজের উপরে তার ওই ফোনে সিম অন থাকা অবস্থায় মৃগীরোগ হয়ে সে রাস্তায় পড়ে থাকে। মানে সে তো সবসময় ওই যে পোস্ট করে সিমগুলো ফেলে দিত যেন তাকে ধরতে না পারে, কিন্তু এবার আর সেই সুযোগ হয় না, তার আগেই সে পড়ে যায়। আশেপাশের লোকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আবার তার আগের ওই যে কুরিয়ার কোম্পানির বসও ছিল। তো সে যেহেতু আজাদকে চিনত, আজাদের চাচাকে খবর দেয় হাসপাতালে। তো কুরিয়ারের বসকে তার চাচা অনেক ধন্যবাদ জানায়। যাওয়ার সময় সে বলে, ও আচ্ছা, সে আবুলের ফোন তো আমার কাছে, ফোনটা লোকে নিয়ে যেতে চাইছিল, আমি কোনো রকমে বাঁচায় আপনার কাছে নিয়ে আসলাম, এই যে নেন। চাচার কাছে ফোনটা দিয়ে যায়। মেঘা আজাদের ফোনে কল দিয়ে বন্ধ পাওয়ায় চাচাকে ফোন দিলে চাচা তো সব বলে যে এই অবস্থাও এখন মিটফোর্ড হাসপাতালে। আচ্ছা, কয়দিন আগে যে ডাক্তার দেখাইলা, কি একটা ওষুধ দিছিল, ওই ওষুধের ছবিটা কি তোমার কাছে আছে? নামটা বলতে পারো? তাহলে এখন খাওয়াই দিতাম। মেঘা বলে, আজাদের ফোনে দেখেন ছবি তোলা আছে প্রেসক্রিপশনের। বলে, বাবা আমি তো খুলতে পারি না। চাচা, এটা কোনো ব্যাপারই না, আজাদ তো ঘুমায় আছে, আজাদের আঙ্গুল নিয়ে ওই মোবাইলের উপরে ধরেন, ফিঙ্গারপ্রিন্টে লক খুলে যাবে, তারপর আপনি মোবাইল থেকে সব দেখতে পাবেন। চাচা তাই করে। ছিনতাইকারীর লাশের পাশে পাওয়া ঘড়িটা দেখে সোহেল বলে, এটা আসলে চায়না ঘড়ি, তো এর কোনো ট্র্যাকিং নাম্বার বা কোনো কিছু নাই, অনলাইন দিয়ে কিনছে কেউ একজন, ফরেন্সিকে পাঠায় দেখো কোনো ডিএনএ পাওয়া যায় কিনা, জাস্ট রিপোর্ট করে রাখো আর অনলাইনে ছড়াই দাও, যার ঘড়ি সে একটু আতঙ্কিত থাকবে। তখনই আবার তার সামনের অফিসার সোহেলকে জানায় যে স্যার, আকা যে সিম কার্ড ব্যবহার করে সর্বশেষ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে ওই নাম্বারটা এখনো খোলা দেখাচ্ছে এবং মিডফোর্ড হাসপাতালে এখনো পর্যন্ত কোনোদিন 5 মিনিটের বেশি তার নাম্বার ওপেন থাকে না, কিন্তু এই নাম্বারটা ওপেন আছে। তারা দ্রুত অ্যাকশন নিয়ে চলে যায় মিডফোর্ড হাসপাতালে। আকা তো ফেসবুকে থাকা অবস্থায় ওই যে অজ্ঞান হয়ে পড়ে গেল, তো মোবাইল খোলার সাথে সাথেই আকার পেজ ওপেন হয়ে যায়। চাচা তো মোবাইল বুঝে গেছে অনেক আগেই, সে ওই আকার পেজ দেখে বুঝতে পারে তার মানে এ আর কেউই না, তারই পালিত আজাদি মূলত আকা। তখনই তার ফোনে একটা কল আসে এবং বলে, চাচা একটু ডাইনে তাকান। সে ডান দিকে তাকাতেই পুলিশ চলে আসে এবং পুলিশ ওই যে তার আগে থেকে জবানবন্দি নেওয়া ছিল, 60 বছর বয়সী মুরব্বী মানুষ। পুলিশ মনে করে এই সেই আকা। পুলিশ তাকে ধরতে আসতে না আসতেই সে মোবাইলটা খুব জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে যেন কোনো প্রকার প্রমাণ না থাকে। আকা মনে করে আজাদের চাচা কায়সারকে পুলিশ ধরে নিয়ে যায়। আর তখন তো আকা আসলে ঘুমিয়েছিল, আজাদ ঘুমিয়েছিল, সে কিছুই জানে না। মেঘা এসে চাচাকে আর দেখতে পায় না। আর আকার সঙ্গে সোহেলের তো একটা পার্সোনাল ইস্যু ছিল, সে ডিপার্টমেন্টকে জানায় না যে আকাকে ধরেছে, সরাসরি সোহেলের চাচা কায়সারকে নিয়ে যায় সে তার নিজের বাসায় ইচ্ছা মতো টর্চার করতে। অফিসারদের বলে দেয়, আকা যে আমার কাছে এটা যদি কেউ লিক করছে স্রেফ তারা খুন করে ফেলবো। সোহেল চাচার মুখে টেপ মেরে হাতে তারপর কাপড় পেঁচিয়ে তাকে আচ্ছা মতন কেলায়, কিন্তু তার চাচাকে মারামারি করলেও সে স্বীকার করে না যে সে আকা না। সে বলে, হ্যাঁ আমি আকা, আমি সব অন্যায়ের বিনাশ করব, আমি আকা। মেঘা আজাদের পাশেই বসেছিল, তাকে চৌকি দিচ্ছিল জ্ঞান ফেরেনি তাই। বোরিং লাগছিল। অনলাইনে যেতেই দেখে ওই যে ছিনতাইকারীটা মারা গিয়েছে তার লাশের পাশে যে ঘড়িটা পাওয়া গিয়েছে সেটা ছবি ভাইরাল হয়ে গেছে। মেঘা তো দেখে এই ঘড়ি চিনতে পারে যে এটা তো আজাদের হাতে ছিল, এই সেম ঘড়ি তো আমাকে কিনে দিয়েছিল। আজাদের হাতে দেখতে পায় সেই ঘড়িটা নাই, তার মনে সন্দেহ ঢুকে যায়। দেখা যায় চাচাকে সোহেল অমানবিক নির্যাতন করতেছে, বাট স্টিল চাচা স্বীকার করে না এই যে সে চাচা, আজাদি আকা। সে চেয়েছিল আজাদকে বাঁচিয়ে দিতে, কারণ তার তো জীবন শেষ, বা বিভিন্ন কারণ থাকতে পারে, লেটস সি। সোহেল প্লাস দিয়ে তার হাতের পায়ের সবগুলো নখ উঠিয়ে ফেলে, মারতে মারতে তার মুখের সবগুলো দাঁত ফেলে দেয়, পলিথিনে মুড়ে শ্বাস রুদ্ধ করে তাকে মেরে ফেলবে। ঠিক এমন সময় তার বাসায় কলিং বেল টেপে। কে আসলো এই সময়? সে চাচার মুখ ওইভাবে বেঁধে রেখেই বাসার দরজা খুলতেই দেখে তার বস। বসকে বসিয়ে রেখে সোহেল গিয়ে ওই পলিথিনের উপর আবার আরেকটা টাওয়েল চাপিয়ে দেয় যেন শব্দ করলে, চিৎকার করলে এদিকে না আসে। এদিকে বস খেয়াল করে তার ফ্লোরে রক্ত পড়ে আছে। রক্ত ফলো করতে করতে ওই বাথরুমের দরজায় যেতেই সোহেল বের হয়ে আসে। বলে, কি ব্যাপার সোহেল, রক্ত? সোহেল বলে, স্যার আপনি তো যখন আসছেন তখন আমি আসলে কল ঠিক করতেছিলাম, কল ঠিক করতে গিয়ে আমার হাত কেটে গেছে, ইটস ওকে, নাথিং। বলে, আমি যখন ঢুকছি তখন কি তোমার হাতে ব্যান্ডেজ ছিল? মানে পুলিশ দেখছেন কি লেভেলের। বলে, স্যার আপনি তো খেয়াল করেননি, ছিল তো। বসও তো শিয়ানা মাল, সে ধরা দেয় না। সে বলে, ও আচ্ছা ঠিক আছে। তারপর ফাইনালি সোহেল চাচাকে খুন করে ফেলে। চাচার অত্যাচারিত মৃত লাশ দেখে আজাদ পুরো স্তব্ধ হয়ে যায়। মেঘা কাঁদতে থাকে। আজাদ ততক্ষণে বুঝতে পেরেছে যে কি ঘটনা হয়েছে। চাচা আসলে তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এখন মারা যাওয়ার পরে তো ব্যাপারটা ফ্লাশ হয়। বস সোহেলকে ডেকে বলে, তুমি কিভাবে একেবারে ঠান্ডা মাথায় একটা মানুষকে খুন করলে? বলে, স্যার ও আকা, আমি কোনো মানুষ খুন করিনি, আমি জানোয়ার খুন করছি। বস বলে, নো, ইউ আর রং, ও আকা না, তুমি যে কত বড় ভুল করেছো খুব শীঘ্রই টের পাবে। মেঘা এতক্ষণে আজাদকে কিছুই বলেনি। তার জন্য চা তৈরি করতে করতে বাসায় বলে, চাচার মতো একটা ভালো মানুষকে এরকম নৃশংসভাবে হত্যা হতে হলো কেন? সে আকার চাচা তাই। আজাদ তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে মেঘা বুঝতে পেরেছে আসল কাহিনী কি। আজাদ যেখানে মেঘাকে প্রপোজ করেছিল সেখানে মেঘা আজাদকে নিয়ে যায়। তারপর সে সবকিছু বলে যে আমি আপনাকে আর একটা সুযোগ দিতে চাই,
আপনি আকার সত্য ছেড়ে আজাদ হয়ে যান। আর অনেক ভাবনা চিন্তার পর আকা সিদ্ধান্ত নেয় যে না, চাচা তার জীবন দিছে, তার একটা উদ্দেশ্য আছে। সে চায়নি আকা ধরা পড়ুক, দেশের মানুষ চায় না, আমিও চাই না। আজাদের কোনো সত্য নাই, আজাদ কোনো ব্যক্তি না, কিন্তু আকা একটা সত্তা। আকাকে টিকিয়ে রাখতে হবে। প্রয়োজনে তুমি চলে যাও, কিন্তু আমি আকাকে ছাড়বো না। তখন মেঘা বলে, তাহলে আমাকে মেরে ফেলুন, কারণ আপনি যদি আমাকে মেরে না ফেলেন আমি আপনার সব কথা পুলিশকে বলে দিব। এইভাবে সমাজে একজন খুনি চিরস্থায়ীভাবে টিকে থাকবে, এটা আমি হতে দিব না। আকা তখন মেঘার দিকে তাকালে দেখতে পায় সে বড় একটা মাকড়সা হয়ে গিয়েছে। মাকড়সা মনে করে তার গলা টিপে ধরে, তখনই আবার তার ওই যে মৃগী ব্যারামটা ধরে। সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। মেঘা তাকে রেখে চলে যেতে চেয়েও চলে যেতে পারে না তাকে রেখে। সে আকার পাশে এসে বসে থাকে। এদিকে ঘড়ি থেকে একটা চুল পাওয়া যায় এবং সেখান থেকে ডিএনএ আইডেন্টিফিকেশন করে দেখা যায় আকার যে চাচাকে মারা হয়েছে তার সঙ্গে ওই ডিএনএ ম্যাচ করে নাই। সোহেল তখন বুঝতে পারে সে আসলে ভুল মানুষকে হত্যা করেছে। তাই সে সুইটিকে তার নিজের বাসায় নিয়ে আসে, এবার সুইটিকে অত্যাচার করে আকার নিউজ বের করার জন্য। মানে সে তো পুরো পাগল হয়ে গেছে, এখন এক এক করে যারই মনে হবে আকা তারে মেরে ফেলবে, এরকমটা অবস্থা। এদিকে দেখা যায় আরেকজন অনেক বড় একটা হাতুড়ি বের করছে তার আলমারি থেকে, আর বলছে নতুন দানবের ধ্বংস করতে পুরাতন দানবকে ফিরিয়ে আনা লাগবে। এই লোকটা আর কেউই নয়, এই সোহেলের বস। দ্যাট মিনস এখান থেকে বোঝা যায় আসলে আকা, অরিজিনাল আকা যেটা, যে 98-99-তে ছিল, সে হলো এই সোহেলের বস। সে পুলিশ ছিল, আবার একই সঙ্গে অপরাধ এই আনঅফিসিয়ালি দমন করার জন্য সে আকা হয়েছিল। এখন সে সোহেলকে মারতে চায় নাকি আজাদকে মারতে চায়, নতুন দানবটাকে। আর ওদিকে দেখা যায় মেঘা আজাদের কোলে শুয়ে আছে। এখানে তো মেঘার শুয়ে থাকার কথা না, হয়তো সে মেঘাকে তাহলে সত্য সত্য মেরেই ফেলেছে। মানে হিংস্রতা, নির্দয়তার সর্বশেষ স্তরে সে পৌঁছে গেছে। সে তার প্রেমিকাকেও মেরে ফেলেছে। মানে সে কি পরিমাণ ভয়ঙ্কর দানবের রূপ নেবে এবার বুঝতে পারছেন। ওদিকে দানবকে ধ্বংস করার জন্য পুরাতন দানব আবার নতুন করে মাঠে নামতেছে। আবার শোক ভুলতে না পেরে আইনের লোক সেও এখন দানব হয়ে উঠতেছে। তার মানে যদি এর সেকেন্ড পার্টটা আনে, কি একটা ক্লাস হবে জাস্ট ইমাজিন। তিনটা ভিলেন, কোনো নায়ক নাই। প্রেমিকাকে মেরে আকার সত্তাকে বেছে নেওয়ার পর আকার মনে হতে থাকে চারপাশ থেকে যেন তাকে জয়ধ্বনি দিচ্ছে, সে যেন ঠিক কাজটাই করেছে, তাই ভেবে সে হাসতে থাকে। ঠিক তার পরের দৃশ্যে দেখা যায় একটা মেয়েকে কেউ একজন জোর করে ধর্ষণ করার চেষ্টা করছিল। তখন পেছন থেকে এসে আকা ছুরি দিয়ে কুপিয়ে তাকে জায়গায় শেষ করে ফেলে। তারপর ওই মেয়েটাকে তার পোশাক ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এই আকা হচ্ছে নতুন ভং ধরা আকা, আজাদ। তো এখানেই শেষ হয় আকার প্রথম পর্ব। কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আকার সেকেন্ড সিরিজটা আনে, ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটা রিভিউ করার। দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।